আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিসের সলভ ক্লাসের 6th লেকচার আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়, যেটির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো আমরা কিন্তু সিকিউ অ্যানালাইসিসের ক্লাস করেছিলাম, যেখানে কিন্তু আসলে যে ধরনের বোর্ড কোচিংগুলো হয় সেটা কিন্তু অ্যানালাইসিস ছিল। তো সেটারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের সলভ ক্লাস। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা জানবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে। আসলে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়? আমরা জানি যে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ছাড়ন এবং গ্রহণ হয়, নরমালি সেটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। প্রাথমিক অবস্থায় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে কিছু আমাদের ধারণা নেওয়া যাক। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আসলে কেমনে আমরা আইডেন্টিফাই করব? তো জারণ বিজারণ বিক্রিয়া আমাদের ভালো মতো ব্যাখ্যা করতে হলে আমাদের একটা চার্ট একটু ফলো করতে হবে। যেমন হচ্ছে যে জারণ মানে মনে করব হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, এবং জারণ বিক্রিয়া যে দেয় তার নাম হচ্ছে বিজারক পদার্থ, এবং বিজারক পদার্থ নরমালি হচ্ছে জারিত হয়। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের গ্রহণ হয়। বিজারণ বিক্রিয়া যে দেয় সে হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ বিক্রিয়া করে বিজারিত হয়। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে জারণ বিক্রিয়ায় সাধারণত পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পায় এবং হচ্ছে নেগেটিভ চার্জের পরিমাণ হ্রাস পায়, এবং বিজারণ বিক্রিয়া হচ্ছে পজিটিভ যে চার্জ রয়েছে সেটা হচ্ছে হ্রাস পায় এবং নেগেটিভ যে চার্জ রয়েছে সেটার সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। এটি কিন্তু পরস্পরের বিপরীত। এই বিষয়টা জানলে কিন্তু আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি নর্মালি প্রাথমিক অবস্থায় নিলাম হচ্ছে জিঙ্ক, এবং জিঙ্কের সাথে হচ্ছে কপার সালফেটের বিক্রিয়া দিলাম। তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। তো এখান থেকে আমরা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া ব্যাখ্যার চেষ্টা করব। তো জারণ অর্ধ বিক্রিয়ায় আসলে যে ইলেকট্রন ছাড়নের বিক্রিয়া দেয় মেইনলি কিন্তু সেটাই জারণ বিক্রিয়া, এবং বিজারণ এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে কিন্তু ইলেকট্রনের গ্রহণ হয়। তো জারণ অর্ধ বিক্রিয়া যদি আমি ব্যাখ্যা করতে চাই, তো আমরা জানি যে যে সিঙ্গেল অবস্থায় থাকে তার কিন্তু জারণ মান হচ্ছে 0 হয়। তো হচ্ছে জিঙ্কের এখানে জারণ মান হচ্ছে 0, কপারের এখানে +2, এবং এখানে জিঙ্কের হচ্ছে +2 এবং এখানে কপারের হচ্ছে 0। তাহলে ইলেকট্রনের ছাড়ন কার হয়েছে? আমরা এখান থেকে যদি একটু লক্ষ্য করি, এখানে জিঙ্ক কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কারণ তার হচ্ছে পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাইছে। এটা 0 ছিল, 0 থেকে কিন্তু পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো আমরা বলতে পারি যে জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে জিঙ্ক 0 থেকে জিঙ্ক হচ্ছে +2 হয়েছে, আর +2 হওয়ার কারণে হচ্ছে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তো আমরা বলতে পারি যে জারণ বিক্রিয়া দেয় মেইনলি তার নাম হচ্ছে বিজারক পদার্থ। এটি হচ্ছে বিজারক পদার্থ, এবং বিজারক পদার্থ বিক্রিয়া করে এটা কিন্তু জারিত হয়। এই যে বিজারক পদার্থ বিক্রিয়া করে কি হয়? জারিত হয়। এই জিঙ্ক কিন্তু জারিত হয়েছে, এবং এই যে জিঙ্ক 2+, এই যে জিঙ্ক 2+ দেখতে পাচ্ছি, এটা কিন্তু তার হচ্ছে জারিত অবস্থা। জারিত অবস্থা। এবার হচ্ছে আমরা যদি বিজারণ অর্ধ বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে সেটা কেমন হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে বিজারণ অর্ধ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। এই যে কপার যে 2+ ছিল, কপার 2+ থেকে কিন্তু কপার 0 হয়েছে, মানে এখানে কপার 2+ কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা অনেকটা এরকম, কপার 2+ দুটা ইলেকট্রন গ্রহণ করে কপার 0 হয়। তাহলে কপার 0 হলে এই যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, তো আমরা বলতে পারি যে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দেয় তার নাম হচ্ছে জারক পদার্থ, এবং জারক পদার্থ বিক্রিয়া করলে বিজারিত হয়। বিজারিত হয়। তাহলে এই যে কপার 2+ এটা কিন্তু বিজারিত হয়েছে, এটাই কিন্তু জারক পদার্থ, এটাই কিন্তু বিজারিত হয়েছে, এবং কপার যে 0 দেখতে পাচ্ছি এদিকে, এটা কিন্তু তার বিজারিত অবস্থা। বিজারিত অবস্থা। এখন আমরা হচ্ছে আরেকটি বিক্রিয়ার মাধ্যমে এই জারণ বিজারণ বিক্রিয়া একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি মনে করলাম যেখানে হচ্ছে যে আমার কাছে রয়েছে ফেরিক ক্লোরাইড, এবং এর সাথে যখন আমরা হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া দিই, তখন উৎপাদ হিসেবে যেটা পাই সেটা হচ্ছে ফেরাস ক্লোরাইড এবং 2 অণু HCl প্লাস হচ্ছে সালফার।
তো এখান থেকে যদি আমি এটা থেকে যদি আমি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, আমরা জানি এখানে আয়রনের 3+ রয়েছে এবং এখানে আয়রনের 2+ রয়েছে। এখানে যে সালফার রয়েছে সেটা -2 এবং এখানে সালফার যেটা রয়েছে সেটা 0। তাহলে এখান থেকে যে আয়রন এবং সালফারের মধ্যে কিন্তু আসলে যে ইলেকট্রন আদান প্রদানের বিষয়টা সেটা কিন্তু ঘটেছে। তাহলে এখান থেকে যদি আমি জারণ অর্ধ বিক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করি, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এই জারণ অর্ধ বিক্রিয়াটা আসলে কেমন হবে? যেখানে ইলেকট্রনের ছাড়ন হয়েছে, আমরা জানি যে আয়রন যে -2 রয়েছে, এর আয়রন -2 থেকে কিন্তু 0 হয়েছে, মানে এখানে কিন্তু ইলেকট্রনের ছাড়ন বিক্রিয়াটা হয়েছে এবং এখানে কিন্তু নেগেটিভ চার্জের সংখ্যা কমে গেছে। আমরা কিন্তু জানি যেখানে নেগেটিভ চার্জের সংখ্যা কমে যায় সেটা কিন্তু এক ধরনের জারণ বিক্রিয়া হয়। তাহলে এখানে সালফার -2 থেকে সালফার 0 হয়েছে এবং যে দুইটা ইলেকট্রন সে দুইটা ইলেকট্রন কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বলতে পারি যে এটা হচ্ছে বিজারক পদার্থ, বিজারক পদার্থ এবং বিজারক পদার্থ বিক্রিয়া করে জারিত হয়, এই যে জারিত হয়, এবং এটি কিন্তু তার জারিত অবস্থা। এখন আমরা দেখব যে এই যে আয়রন 3+ ছিল, আয়রন 3+ থেকে কিন্তু আয়রন 2+ হয়েছে, এই যে আয়রন 2+। তাহলে এখানে কিন্তু যে পজিটিভ চার্জ ছিল সেই পজিটিভ চার্জের সংখ্যা কিন্তু কমে গেছে। যেহেতু পজিটিভ চার্জের সংখ্যা কমে গেছে, আমরা জানি যেখানে পজিটিভ চার্জের সংখ্যা কমে যায় মেইনলি সেখানে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে আমরা যদি বিজারণ অর্ধ বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা আসলে কেমন হবে? এখানে বিজারণ অর্ধ বিক্রিয়াটা যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আয়রন 3+ ছিল, এই আয়রন 3+ কিন্তু আসলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+ হয়েছে। তাহলে এটা যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, যে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দেয় সে জারক পদার্থ, এটি জারক পদার্থ, আর জারক পদার্থ বিক্রিয়া করে বিজারিত হয়, বিজারিত হয়। এবং আমরা একটা বিষয় যদি একটু লক্ষ্য করি, এই যে ইলেকট্রনটা গ্রহণ করে বিজারিত হলো এবং এটা তার বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। আপনাকে যদি বলা হয় যে আসলে কে বিজারিত হয়েছে, তখন অবশ্যই আপনাকে বলতে হবে যে আয়রন 3+ কিন্তু বিজারিত হয়েছে এবং তার বিজারিত অবস্থা যদি বলা হয় তাহলে এই যে আয়রন 2+ এটা কিন্তু বিজারিত অবস্থা। আপনি যদি জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে আরো বেশি জানতে চান তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে জারণ বিজারণ বিক্রিয়ার কিন্তু আলাদা একটা প্লেলিস্ট রয়েছে, আপনি সেখান থেকে এগুলো আরো ভালো মতো দেখে নিতে পারেন। এখন আমরা জারণ বিজারণের যে বিক্রিয়ার প্রকার রয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। জারণ বিজারণ বিক্রিয়ার কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, সেই প্রকারগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। জারণ বিজারণ বিক্রিয়ার প্রকার, এগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন আমি এক নম্বরে বলতে পারি এই সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া হয়। যেমন আমি যদি বলি যে আয়রন ফেরাস ক্লোরাইড এর সাথে যখন আমরা ক্লোরিনের বিক্রিয়া দিই তখন এখান থেকে কিন্তু ফেরিক ক্লোরাইড তৈরি হয়, ফেরিক ক্লোরাইড তৈরি হয়। এটি কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এবং আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, নাইট্রোজেনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিই তাহলে যে উৎপাদটা তৈরি হয় সেটা আমরা জানি এখান থেকে উৎপাদ তৈরি হয় 2 অণু অ্যামোনিয়া। এটাও কিন্তু এক ধরনের সংযোজন বিক্রিয়া। কিন্তু এই সংযোজন বিক্রিয়াতে কিন্তু যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ ছিল, কিন্তু আমরা যদি এই বিক্রিয়াটা একটু লক্ষ্য করি এখানে কিন্তু দুইটি মৌলিক পদার্থ। তো আমরা বলতে পারি যে সংযোজন বিক্রিয়ায় দুইটি মৌলিক পদার্থ সংযোজিত হয়ে একটি উৎপাদ তৈরি করে, মেইনলি সেটাকে বলা হয় স্পেশাল টাইপ সংযোজন বিক্রিয়া, যেটার নাম সংশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে সকল সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু এক ধরনের সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ নয়। কারণ যে সকল সংশ্লেষণের মধ্যে অবশ্যই আপনাকে দুইটাই মৌলিক পদার্থ বা একাধিকই পদার্থই কিন্তু মৌলিক পদার্থ হতে হবে এবং এখানে একটি উৎপাদ তৈরি হবে। কিন্তু সংযোজন বিক্রিয়া যে একাধিক পদার্থ যুক্ত হবে সেটা মৌলিক পদার্থ হতে পারে অথবা যৌগিক পদার্থ হতে পারে। বিয়োজন বিক্রিয়া দেখব, বিয়োজন বিক্রিয়া। এই যে বিয়োজন বিক্রিয়া রয়েছে, বিয়োজন বিক্রিয়া মানে আসলে যেটা বোঝানো হয় সেটা যে কোনো পদার্থ বিয়োজিত হয়ে একাধিক পদার্থ উৎপন্ন করবে, মানে একটা বিক্রিয়ক বিয়োজিত হয়ে একাধিক পদার্থ উৎপন্ন করবে, মেইনলি সেটাকে বলা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়া বলতে যেটা বোঝানো হয় একাধিক পদার্থ সংযুক্ত হয়ে একটি উৎপাদ তৈরি করবে, মেইনলি এটা সংযোজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, ফসফরাস পেন্টাক্লোরাইড এটা ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড
এবং হচ্ছে ক্লোরিন তৈরি করে। এটা কিন্তু হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এখন তো বিয়োজন বিক্রিয়া কি হলো, যে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করলো। এখন আমরা দেখবো হচ্ছে 3 নম্বরে হচ্ছে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা কিন্তু অলরেডি প্রতিস্থাপন বিক্রিয়া অলরেডি একটা করেছি, যেমন কপার সালফেট। এটা কিন্তু আসলে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার উৎপন্ন করে। এই যে কপার ছিল, এই কপারকে প্রতিস্থাপন করে এখানে জিঙ্ক আসছে এবং এই কপারটা চলে গেছে হচ্ছে জিঙ্কের পজিশনে, আর নরমালি হচ্ছে এটা পৃথক হয়ে গেছে। এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, প্রত্যেকটাকে কিন্তু ব্যাখ্যা দেওয়া যাবে। এবার হচ্ছে আমাদের 4 নম্বর যে বিক্রিয়াটা রয়েছে সেই বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করব। 4 নম্বর বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়া কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। যেমন আমি যদি বলি কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে হবে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে আমরা এটা বলবো হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। সালফারের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই তাহলে এটা হবে হচ্ছে সালফার ডাই অক্সাইড। এগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে দহন বিক্রিয়া। এখন এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে সিকিউতে কোশ্চিন আসে। সেই কোশ্চিনটা কিরকম? সেই কোশ্চিনটা হচ্ছে আপনাকে যে কোনো এখানকার একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হবে, মনে করুন যে এই বিক্রিয়াটা দিয়ে দেওয়া হলো, তাহলে এই বিক্রিয়াটা দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই বিক্রিয়াটা আসলে কোন কোন ধরনের বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। তখন আপনি বলতে পারবেন যে এই বিক্রিয়া কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, কারণ জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যেই কিন্তু এগুলো পড়তেছে। 2 নম্বরে আপনি বলতে পারেন এটা কিন্তু এক ধরনের সংযোজন বিক্রিয়া, কারণ এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন সংযোজিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, তো এটা সংযোজন বিক্রিয়া। 3 নম্বরে আপনি বলতে পারেন এখানে কিন্তু মৌলিক পদার্থের সংযোজন হয়েছে, তো এটা কিন্তু অবশ্যই এটা সংশ্লেষণ বিক্রিয়াও হবে। এবার 4 নম্বরে আপনি বলতে পারেন এটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া, সো এটা হচ্ছে দহন বিক্রিয়া। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো মতো জানতে হবে। এখন হচ্ছে আমাদের 5 নম্বরে একটু বিক্রিয়া জানবো। 5 নম্বর বিক্রিয়া হচ্ছে মানে যে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে মরিচার বিক্রিয়া। যে মরিচার বিক্রিয়া রয়েছে এটাও কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জানি যে বায়ুতে যে পানি থাকে প্রাথমিক অবস্থায় এই পানিটা ভেঙে যায় এবং H+ এবং OH- আকারে ভেঙে যায়, এবং এই যে হাইড্রোজেন রয়েছে এবং এই হাইড্রোজেনটা যখন লোহার সংস্পর্শে আসে তখন কিন্তু আসলে আয়রন এখানে ইলেকট্রন ছেড়ে দেয়। আয়রনটা আসলে কেমন ইলেকট্রন ছাড়ে? এই যে আয়রন 2 যখন এটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন এটা আসলে আয়রন 2+ হবে, মানে এখানে 4টা ইলেকট্রন সে ছেড়ে দেবে। এবং এই যে 4টা ইলেকট্রন সে ছেড়ে দিল সেটা আসলে কে গ্রহণ করবে? এখানে যে প্রোটন রয়েছে সেই প্রোটনটাই গ্রহণ করবে। এই যে প্রোটন, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন 4টা প্রোটন। এবং হচ্ছে এখানে কটা অক্সিজেন লাগবে? পানি তৈরির জন্য 2টা অক্সিজেন লাগবে। তাহলে এটা যদি আমরা বিক্রিয়া দিই তাহলে যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে এই যে পানি তৈরি হয়। এখন যে কাজটা হবে যে আয়রন যে 2+ রয়েছে, এই আয়রন 2+ H+ এবং সাথে যে অক্সিজেন রয়েছে এটা বিক্রিয়া করে যে উৎপাদটা তৈরি করে সেটা হচ্ছে আয়রন 3+ এবং পানি তৈরি করে। ওকে, এবার হচ্ছে আয়রন 3+, এই যে আয়রন যে 3+ ছিল সেটি হাইড্রক্সিল যে আয়ন ছিল সেটার সাথে বিক্রিয়া করবে, তো এটা হচ্ছে 2টা হবে এবং এটি 6টা হবে। এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, ফেরিক হাইড্রোক্সাইড। এখানে 2 হবে আমাদের, তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে গেল। এই যে ফেরিক হাইড্রোক্সাইড রয়েছে এই ফেরিক হাইড্রোক্সাইড কিন্তু আসলে এটা কিন্তু আসলে পরিবর্তিত হয়ে আয়রন 2 অক্সিজেন 3 মানে আয়রন অক্সাইড তৈরি করে, এবং আয়রন অক্সাইড তৈরি করার পর এখানে কিন্তু পানি তৈরি হয়। আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি এখানে কিন্তু টোটাল 6টা অক্সিজেন ছিল, 3টা অক্সিজেন এখানে চলে গেছে, তাহলে 3 অণু পানি তৈরি হবে। এই যে এটাই কিন্তু আমাদের সেই মরিচের বিক্রিয়া, এবং এটিও কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জানি শ্বসন বিক্রিয়াও কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে শ্বসন বিক্রিয়া কি হয় সেটা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা জানি যে গ্লুকোজকে ভেঙে দেওয়া হয়, তাহলে গ্লুকোজ হচ্ছে C6 H12O6 এবং এটাকে হচ্ছে অক্সিজেনের দ্বারা কি হয়? জারিত করা হয়। তার এটাও কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়, এই যে পানি তৈরি হয় আর প্লাস হচ্ছে তাপ দিয়ে তৈরি হয়, বা 38 অণু যে এটিপির বিষয়টা আমরা জানি, আমরা বায়োলজি থেকে পড়ছি যে 38 অণু এটিপি তৈরি হয়। তো আমরা বলতে পারি এটিও কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। তো আমি যদি এটার সমতা করার চেষ্টা করি তাহলে অবশ্যই এখানে আমাদের 6 দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে সমতা হয়ে গেছে 6 × 12 এবং এখানে 6টা অক্সিজেন 18টা অক্সিজেন,
আলটিমেটলি আমরা কিন্তু 6টি এবং 6 দ্বিগুণ 12টা অক্সিজেন পাচ্ছি। এটা কিন্তু আমাদের আলটিমেট রিঅ্যাকশন। তো আমরা এখন দেখব হচ্ছে যে আমাদের যে নন রিডক্স যে বিক্রিয়া রয়েছে, মানে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয়, সেই বিক্রিয়াগুলো আসলে কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এখন দেখব হচ্ছে নন রিডক্স রিঅ্যাকশন, নন রিডক্স বিক্রিয়া বা নন রিডক্স রিঅ্যাকশন। তাহলে যেগুলো আসলে জারণ বিজারণ বিক্রিয়া নয় সেই বিক্রিয়াগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে সেগুলো কেমন হবে। আমরা প্রাথমিক অবস্থায় বলতে পারি যে একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই যে প্রশমন বিক্রিয়া রয়েছে এটা কিন্তু আসলে জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো জারণ বিজারণ বিক্রিয়া নয় কেমনে? আমরা জানি যে যখন হচ্ছে আমরা অ্যাসিডের সাথে যখন আমরা ক্ষারের বিক্রিয়া দিই তখন কিন্তু আসলে প্রশমন বিক্রিয়া হয়। আমরা জানি হচ্ছে এটি হচ্ছে অ্যাসিড এবং এটি হচ্ছে আমাদের বেজ বা ক্ষার। এই বিক্রিয়া করে হচ্ছে লবণ পানি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। ওকে, এবং এই বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত তাপের মান হচ্ছে 57.34 কিলোজুল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো প্রশমন বিক্রিয়ায় কি হলো, এটা জারণ বিজারণ বিক্রিয়া কেন নয়? কারণ হচ্ছে এটি জারণ বিজারণ বিক্রিয়া না হওয়ার কারণ হচ্ছে এটা যদি আপনি পজিটিভ ধরেন এটি হচ্ছে নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, আর নর্মালি হচ্ছে এটা নেগেটিভ। আপনি আলটিমেট ক্যালকুলেশন করলে সোডিয়াম প্লাস পাবেন, ক্লোরিন মাইনাস, এবং অক্সিজেনের -2 পাবেন। এখানে যেটা অক্সিজেনের -2 ছিল এখানে কিন্তু অক্সিজেনের -2 ছিল। তো -2 এবং প্লাস একটার জন্য +1, তাহলে দুইটার জন্য +2 হবে। তাহলে এখানে কিন্তু কেউ আসলে ইলেকট্রন ছেড়ে দেয়নি, কারো ইলেকট্রনের গ্রহণ করেনি অথবা ইলেকট্রন কেউ ছেড়ে দেয়নি। নর্মালি কিন্তু যাদের যে চার্জ ছিল সেই চার্জই রয়েছে। এই জন্য এটি কিন্তু আসলে জারণ বিজারণ বিক্রিয়া নয়। 2 নম্বর বিক্রিয়া হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া, এটিকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে প্রিসিপিটেশন বিক্রিয়া। এই যে অধঃক্ষেপণ বিক্রিয়া রয়েছে বা প্রিসিপিটেশন বিক্রিয়া রয়েছে, প্রিসিপিটেশন রিঅ্যাকশন। অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে মানে যখন আপনি কোনো বিক্রিয়কের বিক্রিয়া দিবেন তখন ওদের মধ্যে থেকে আসলে কেউ অধঃক্ষিপ্ত হবে, কেউ আসলে সেখানে তলানি পড়ে যাবে, মেনলি সেটাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়। তো অধঃক্ষেপণ বিক্রিয়া আমাদের বইয়ে টোটাল কিন্তু আসলে অধঃক্ষেপণ বিক্রিয়া প্রায় 8টা মতো অধঃক্ষেপণ বিক্রিয়া রয়েছে। তো এই 8টা বিক্রিয়া যদি আমরা একটু ভালো মতো করে নিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে বিক্রিয়াগুলো আইডেন্টিফাই করতে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আমাদের কিন্তু অনেক সময় হচ্ছে বিক্রিয়া আইডেন্টিফাই করতে আসে এবং বলা হয় যেটা আসলে কোন ধরনের বিক্রিয়ার অন্তর্গত। সো এই 8টা আমরা রিঅ্যাকশন একটু করে নিব। তো 1 নম্বরে বলতে পারি আমরা এখানে ছিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং এর সাথে হচ্ছে সিলভার নাইট্রেটের বিক্রিয়া। এই সিলভার নাইট্রেটের বিক্রিয়া দিলে হচ্ছে সিলভার ক্লোরাইড তৈরি করে এবং হচ্ছে সোডিয়াম নাইট্রেট তৈরি করে, এবং এখানে হচ্ছে সাদা অধঃক্ষেপ তৈরি করে, সাদা অধঃক্ষেপ। 2 নম্বর বিক্রিয়া হিসেবে আমরা বলতে পারি যে সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেটের সঙ্গে যখন আমরা হচ্ছে বেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া দিই, বেরিয়াম ক্লোরাইডের, তো বেরিয়াম ক্লোরাইডে যখন বিক্রিয়া দেওয়া হয় তখন যেটা তৈরি করে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট তৈরি করে এবং সাথে যেটা উৎপাদ তৈরি করে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই যে মোটামুটি, এবং এটাও কিন্তু সাদা অধঃক্ষেপ। ওকে, এবার হচ্ছে 3 নম্বর যে রিঅ্যাকশনটা আমাদের বইয়ে রয়েছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা হচ্ছে পানির বিক্রিয়া দিই, পানির বিক্রিয়া দেওয়া হলে যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে 3 অনু HCl। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এটার কিন্তু সাদা অধঃক্ষেপ পড়ে, সাদা অধঃক্ষেপ। 4 নম্বর যে বিক্রিয়াটা আমরা দিতে পারি এখান থেকে, যে 4 নম্বর বিক্রিয়া হিসেবে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সঙ্গে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে কিন্তু আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি করে। এখানে যে অধঃক্ষেপটা তৈরি হয় সেটাও কিন্তু এই সাদা অধঃক্ষেপ। ওকে, আমাদের যে 5 নম্বর বিক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে ফেরাস নাইট্রেটের সঙ্গে যখন আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই তখন এখান থেকে যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে
সোডিয়াম নাইট্রেট। ওকে, এটাও কিন্তু একটা অধক্ষেপ এবং এই অধক্ষেপটা হচ্ছে সবুজ অধক্ষেপ, সবুজ অধক্ষেপ। ওকে, 6 নম্বর বিক্রিয়া হিসেবে আমরা বলতে পারি, এখানে 6 নম্বর বিক্রিয়া হিসেবে আমরা বলতে পারি যে ফেরিক নাইট্রেটের সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া হয়, 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিলে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে এবং 3 অণু সোডিয়াম নাইট্রেট তৈরি করে এবং এখানে কিন্তু একটা অধক্ষেপ হয়। এই অধক্ষেপটা হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি। ওকে, এবার হচ্ছে 7 নম্বর আমরা একটা বিক্রিয়া দিতে পারি। সেই 7 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কপার নাইট্রেটের সঙ্গে যখন বা কিউপ্রাস নাইট্রেট এটার সঙ্গে যখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন এখান থেকে কিন্তু একটা উৎপাদ পাওয়া যায়, সেটা হচ্ছে কিউপ্রাস হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট। ওকে, এটা কিন্তু হচ্ছে নীল অধক্ষেপ, নীল অধক্ষেপ। ওকে, এবার আমরা যদি এখানে আরেকটা বিক্রিয়া দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে 8 নম্বর বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের 8 নম্বর বিক্রিয়া। সেই 8 নম্বর বিক্রিয়া হচ্ছে জিঙ্ক নাইট্রেটের সঙ্গে যখন আমরা এই যে জিঙ্ক নাইট্রেটের সঙ্গে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আবার বিক্রিয়া দিই, তাহলে এখান থেকে যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এরকম। এবং এটাও কিন্তু একটা অধক্ষেপ এবং এটার কিন্তু কালার রয়েছে, এটা কিন্তু সাদা 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 বর্ণের অধক্ষেপ এটা। এখন আমরা যে পানি বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করব। তাহলে এই যে নন রিডক্স বিক্রিয়া ছিল, এর মধ্যে 3 নাম্বার যে বিক্রিয়াটা, সেই 3 নাম্বার এবং 4 নাম্বার বিক্রিয়ার কথা যদি আমি বলি, সেই 3 নাম্বার 4 নাম্বার বিক্রিয়া, 1 নাম্বার হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, বা এটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস অফ ওয়াটার, হাইড্রোলাইসিস অফ ওয়াটার। ওকে, ভিএস আমরা যেটা করব সেটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, এটা কিন্তু আমাদের 4 নম্বর বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার, অ্যাডিশন অফ ওয়াটার। ওকে, তাহলে এটার মধ্যে যদি আমরা একটু পার্থক্য করে নিই তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে, কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু পার্থক্য আমাদের পরীক্ষায় আসে। আমরা বলতে পারি 1 নম্বর হিসেবে বলতে পারি যে এখানে পানি ভেঙে বিক্রিয়া করে, ভেঙে বিক্রিয়া করে। ওকে, এবং এখানে বলতে পারি 2 নম্বরে বলতে পারি যে এখানে জাস্ট কি হয়, এখানে পানির যোজন হয়, মানে পানি না ভেঙে বিক্রিয়া করে, এখানে পানি ভেঙে বিক্রিয়া করে, এখানে পানির যোজন হয়। 2 নম্বর হচ্ছে বলতে পারি আমরা হচ্ছে যে পানি দুই নম্বর আমরা বলতে পারি এখানে পানি কেলাসের সাথে যুক্ত হয় না, কেলাসের সাথে যুক্ত হয় না, যুক্ত হয় না। এবং এখানে 2 নম্বর হিসেবে বলতে পারি পানি কিন্তু কেলাসের সাথে যুক্ত হয়, কেলাসের সাথে যুক্ত হয়। 3 নম্বর হিসেবে আমরা বলতে পারি যে এই যে পানি বিশ্লেষণ বিক্রিয়া রয়েছে, এই পানি বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু মানে পানি যখন বিক্রিয়া করে এখানে কিন্তু আসলে প্রিসিপিটেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা অধঃক্ষেপণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি বিশ্লেষণ বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু অধঃক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু অধঃক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে, রয়েছে। ওকে, যেমন হচ্ছে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন আমরা হচ্ছে পানির বিক্রিয়া দিই তখন এখান থেকে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ওকে, এবং এখান থেকে কিন্তু 3 অণু HCl তৈরি হয়। এটা কিন্তু অধিক্ষিপ্ত হওয়ার চান্স রয়েছে এবং এটা সাদা অধঃক্ষেপ, আমরা কিন্তু একটু আগেই করলাম এটা, এটা হচ্ছে সাদা অধঃক্ষেপ।
ওকে, এখানে যে 3 নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে পানি যোজন বিক্রিয়ায় অদ্বৈতপূর্ণ হওয়ার চান্স নেই। উদাহরণ হিসেবে বলতে পারি, কপার সালফেটের সঙ্গে যখন 5 অণু পানি যুক্ত হয়, পানি যুক্ত হয়ে কপার সালফেট পেন্টাহাইড্রেট তৈরি করে। হ্যাঁ, এই যে এটা তৈরি করে। তো এটাই ছিল মোটামুটি আমাদের পার্থক্য। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা এখন আমাদের যে 5 নম্বর বিক্রিয়াটি রয়েছে, 5 এবং 6 বিক্রিয়া, সেটা দেখার চেষ্টা করব। 5 নম্বর বিক্রিয়া হচ্ছে, আমরা বলতে পারি সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, এবং এটা বলতে পারি হচ্ছে আইসোমারাইজেশন বিক্রিয়া। আইসোমারাইজেশন বিক্রিয়া, রিঅ্যাকশন। ওকে, সমানুকরণ বিক্রিয়া বলতে যেটা বোঝানো হয় যে এদের যে নরমালি যে আণবিক সংকেত রয়েছে, এই আণবিক সংকেতটা কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা পাওয়া যায়। এখানে যে অ্যামোনিয়াম সায়ানাইড দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আসলে ইউরিয়াতে কনভার্ট হয়, ইউরিয়া। ওকে, এখানে এটার যে আণবিক সংকেত ছিল, এটারও কিন্তু সেম আণবিক সংকেতই, কিন্তু এখানে গাঠনিক সংকেতটা কিন্তু ভিন্ন। তাই এটাকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া বা আইসোমারাইজেশন বিক্রিয়া। এটি কিন্তু পরস্পরের সমান। এবং 6 নম্বর যে বিক্রিয়াটি রয়েছে সেটা আমরা বলতে পারি যে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া, এই পলিমারকরণ বিক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে পলিমারাইজেশন, পলিমারাইজেশন রিঅ্যাকশন। এই পলিমারকরণ বিক্রিয়ার অন্যতম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যখন হচ্ছে ইথিনকে হচ্ছে 1000 এটিএম চাপ দিয়ে, 1000 এটিএম চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং এখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি যদি বিক্রিয়া দেওয়া হয়, তাহলে এই যে ইথিনটা ছিল, এখানে কিন্তু ইথিন কিন্তু অনেকগুলো, এন সংখ্যক, মানে অনেকগুলো। তাহলে এই যে পলিইথিনের যে মনোমারগুলো রয়েছে, এগুলো হচ্ছে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এখানে পলিথিন তৈরি করে। এটা কিন্তু আমাদের পলিথিন তৈরির বিক্রিয়া তৈরি। এবং কিন্তু আমাদের ইথিন ছিল, এই ইথিনের প্রত্যেকটা মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিথিন তৈরি করেছে। আমরা এখন দেখবো হচ্ছে যে জারণ সংখ্যা আসলে কেমন নির্ণয় করা যায়। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসে। তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের যে কৌশলগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করে। জারণ সংখ্যা নির্ণয় বা অক্সিডেশন নাম্বার রয়েছে, সেটা নির্ণয় আসলে কেমনে করতে হয়। আমরা জানি যে এটা আসলে নির্ণয় করতে হলে আপনাকে বেশ কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেই ইনফরমেশনগুলো কি কি? আমরা বলতে পারি যে 1 নম্বর, মৌলিক অবস্থায় জারণ মান নরমালি হচ্ছে 0 হয়ে থাকে। যেমন হচ্ছে আপনি মনে করেন এখানে হাইড্রোজেন অথবা নাইট্রোজেন অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম, এরা যদি সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে প্রত্যেকেরই কিন্তু জারণ মান 0। এবং 2 নম্বর, আমরা বলতে পারি মোলের জারণ মান তার চার্জের সমান হয়, তাহলে চার্জের সমান যদি আমরা বলে থাকি, তাহলে আপনি মনে করুন যে সোডিয়াম প্লাস রয়েছে অথবা ম্যাগনেসিয়াম 2 প্লাস রয়েছে। সো এদের জারণ মান কিন্তু এর কিন্তু +1, এর কিন্তু +2। 3 নম্বর হিসেবে আমরা বলতে পারি যে সমযোজী যৌগের জারণ মানটা আসলে কেমন নির্ণয় করা যায়। এটা নির্ণয় করার ক্ষেত্রে আপনারা দেখতে হবে যে মনে করুন যে HCl একটি যৌগ, তাহলে HCl যদি একটি যৌগ হয়, এটা কিন্তু আসলে কম ইলেকট্রোনেগেটিভ, এবং ক্লোরিন এটা কিন্তু ইলেকট্রোনেগেটিভ বেশি। তো আপনাকে যেটার ইলেকট্রোনেগেটিভ কম সেটাতে পজিটিভ ধরতে হবে জারণ মান, এবং যেটার হচ্ছে ইলেকট্রোনেগেটিভ বেশি সেটার জারণ মান আপনার নেগেটিভ ধরতে হবে। 4 নম্বর হিসেবে আমরা বলতে পারি নিরপেক্ষ যৌগের জারণ মান 0 হয়ে থাকে। মানে নিরপেক্ষ যে যৌগটা আছে সেটার আলটিমেটলি জারণ মান কিন্তু 0 হয়ে থাকে। নরমালি আপনি মনে করুন যে এখানে রয়েছে সালফিউরিক অ্যাসিড, এটি একটি নিরপেক্ষ যৌগ, অথবা সোডিয়াম সালফেট, এগুলো কিন্তু নিরপেক্ষ যৌগ, এগুলো জারণ মান 0 হবে। 5 নম্বর, আমরা বলতে পারি যে পর্যায় সারণী ভিত্তিক সম্পর্ক। পর্যায় সারণী ভিত্তিক যে সম্পর্কটা রয়েছে, মানে আমি যেটা বোঝানো চাচ্ছি
সেটা হচ্ছে যে গ্রুপ ভিত্তিক যে সম্পর্কটা রয়েছে, যারা হচ্ছে গ্রুপ 1 এর মূলক তাদের জারণ মান হচ্ছে +1, এবং যারা গ্রুপ 2 এ রয়েছে তাদের জারণ মান কিন্তু +2, এবং গ্রুপ 3 তে যারা আছে তাদের দেখা যাচ্ছে +3। 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের আসলে জারণ মান কত হতে পারে? নরমালি মনে করুন যে সালফার আছে, তাহলে সালফারের জারণ মান সর্বোচ্চ হচ্ছে তার গ্রুপ সংখ্যার সমান হবে। তো আমরা হচ্ছে 10 থেকে আমরা যদি 16 বিয়োগ করে দিই 6 হয়, তাহলে সালফারের জারণ মান সর্বোচ্চ 6 হওয়ার চান্স রয়েছে। মানে শেষ কক্ষপথে যটা ইলেকট্রন রয়েছে সেটাই তার জারণ মান সর্বোচ্চ জারণ মান হওয়ার চান্স রয়েছে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে পর্যায় সারণী ভিত্তিক সম্পর্ক, যে ধাতুদের তাদের আসলে যত যোজনী থাকে সেটাকে আমরা যখন পজিটিভ চার্জে রূপান্তর করবো সেটা কিন্তু তার কি হবে, সেটা কিন্তু তার নরমালি জারণ সংখ্যা হবে। অক্সিজেনের ক্ষেত্রে আপনি 3 ধরনের জারণ মান পাবেন। এক ধরনের জারণ মান হচ্ছে সাধারণ অক্সাইড, যেখানে সাধারণ অক্সাইড পাওয়া যায়, মনে করুন যে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এগুলোতে জারণ মান হচ্ছে অক্সিজেনের -2। এবং আরেক ধরনের আপনি জারণ মান পাবেন যেখানে হচ্ছে পার অক্সাইড। এই যে পার অক্সাইড রয়েছে, যেমন হচ্ছে মনে করুন যে হাইড্রোজেন পার অক্সাইড, এই পার অক্সাইডে কিন্তু অক্সিজেন জারণ মান -1, মানে একটি অক্সিজেন জারণ মান -1, তাহলে এখানে যেহেতু দুইটি রয়েছে তাহলে দুইটার জন্য -1 করে 2 হবে। যেটা সুপার অক্সাইড হয়, এই সুপার অক্সাইডে কিন্তু সুপার অক্সাইড, এবং এই সুপার অক্সাইডের ক্ষেত্রে মনে করুন যে পটাশিয়াম সুপার অক্সাইড, এই যে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1 এবং অক্সিজেনের হচ্ছে -1/2 করে, তাহলে এখানে কয়টা রয়েছে? দুইটা, তাহলে দুইটাতে কত হবে? দুইটাতে 1 হবে। তো এই হচ্ছে বিষয়টা। এবং 7 নম্বর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু জারণ মানের ভিন্নতা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে অধাতুর সাথে কিন্তু হাইড্রোজেন পজিটিভ হয়, যেমন হচ্ছে আপনি মনে করেন HCl, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন প্লাস হবে। এবং ধাতুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেখানে কিন্তু মনে করুন যে সোডিয়াম হাইড্রাইড, তাহলে হাইড্রোজেন কিন্তু মাইনাস, সোডিয়াম কিন্তু প্লাস। আমাদের এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে জারণ সংখ্যা নির্ণয়ের বিষয়টা সেটা কিন্তু আমাদের আর সমস্যা হবে না। এখন আমি কয়েকটি যৌগের জারণ মান নির্ণয় করে আমি আপনাদেরকে দেখাবো। মনে করি যে H2SO4, ওকে, এবং আরেকটি যৌগ মনে করি যে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এখান থেকে আমরা যে যৌগটির জারণ মান নির্ণয় করব সেটা আসলে জারণ মান X ধরে নিতে হয়। তাহলে হাইড্রোজেন এটা কার সাথে রয়েছে? এটা কিন্তু ধাতু নেই এখানে কোথাও, সো এখানে হাইড্রোজেন জারণ মান +1 করে হবে। দুইটা রয়েছে না, তাহলে আমি জারণ মান নির্ণয় করছি কার? সালফারের, X ধরতে হবে আমাকে। অক্সিজেনের -2, এটা সাধারণ অক্সাইডের মধ্যে পড়ে, তাহলে এখানে 4টি রয়েছে, ইজ ইকুয়াল টু 0। বা আমরা বলতে পারি এখান থেকে হচ্ছে 2 + x - 8 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে +6। এখানে যে সালফার রয়েছে, সালফারের জারণ মান হচ্ছে +6। এখানে যে পটাশিয়াম ডাইক্রোমেট রয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আমি যদি ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করতে চাই, আমরা জানি একটা পটাশিয়ামের জন্য +1, যেহেতু দুইটা রয়েছে, তাহলে ক্রোমিয়ামের হচ্ছে টয়েস x প্লাস হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা বলতে পারি হচ্ছে 2 প্লাস হচ্ছে টয়েস x মাইনাস হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে +6। এখানে যে ক্রোমিয়াম ছিল সেটা জারণ মান হচ্ছে +6 করে। আপনি এরকম আরো যৌগের অসংখ্য যৌগ রয়েছে যেগুলো আর কি জারণ মান আপনি নির্ণয় করতে পারেন। যেমন হচ্ছে মনে করুন যে ফসফরিক অ্যাসিড H3PO4, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে যে হাইড্রোজেন রয়েছে একটির জন্য +1, মানে হাইড্রোজেন জারণ মান +1, 3টি রয়েছে, 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ফসফরাসের জারণ মান নির্ণয় করব সেটা x, এবং অক্সিজেনের একটি -2 এবং 4টি রয়েছে ইজ ইকুয়াল টু 0। বা আমরা বলতে পারি 3 + x মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0। অতএব যে x রয়েছে, x এর মান যদি আমরা বের করার চেষ্টা করি সেটা পাবো হচ্ছে +5। এখানে যে ফসফরাস রয়েছে, ফসফরাসের জারণ মান হচ্ছে +5। ওকে, এরকম আপনি অসংখ্য যৌগের জারণ মান নির্ণয় করতে পারবেন। আপনার যদি জারণ মান সম্বন্ধে ভালো মতো জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের প্লেলিস্টে কিন্তু জারণ মানের মানে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের যৌগের জারণ মান নির্ণয় করা হয়েছে, এবং জারণ মান নির্ণয়ের মেনলি দুইটা ভিডিও রয়েছে আমাদের। একটা হচ্ছে সাধারণ যে যৌগগুলো রয়েছে, এবং একটা ব্যতিক্রমধর্মী যে যৌগগুলো রয়েছে সেগুলোর কিন্তু জারণ মান সেখানে নির্ণয় করা আছে। তাহলে আমরা আমাদের যে পরবর্তী টপিক সেই টপিকে যাব। সেই পরবর্তী টপিকের মধ্যে আমরা আলোচনা করতে পারি যে বাস্তব ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া। তো বাস্তব ক্ষেত্রে সংঘটিত বেশ কিছু বিক্রিয়া সচরাচর দেখা যায়। তার মধ্যে একটি কিন্তু মরিচার বিক্রিয়া, সেটা কিন্তু আমরা অলরেডি লিখেছি এখানে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, এক নম্বরে আমরা বলতে পারি যে এখানে যে মনে করুন যে এখানে একটা অ্যালুমিনিয়ামের দণ্ড রয়েছে এবং এখানে একটা হচ্ছে কপারের দণ্ড রয়েছে। ওকে, তো এদেরকে যখন আপনি পরিবেশে রেখে দিবেন তাহলে এখানে কি মরিচা পড়বে? আনসার হচ্ছে মরিচা পড়বে না। কারণ কি?
যে অ্যালুমিনিয়াম রয়েছে সেটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে অনেকটা এইভাবে বিক্রিয়া করবে। এটা বিক্রিয়া করে যে উৎপাদটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং এখানে বাইরে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা লেয়ার তৈরি করবে, এবং পরবর্তীতে এক্সট্রা কোনো অক্সিজেন আর এই অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করবে না, এবং যে অ্যালুমিনিয়ামের যে দণ্ডটা ছিল সেটাকে আসলে এই লেয়ারটাই রক্ষা করবে। এবং এখানে যে কপার দণ্ড রয়েছে সেই কপার দণ্ড প্রাথমিক অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস বা কিউপ্রিক অক্সাইডের একটি লেয়ার তৈরি করে, এবং এই লেয়ারটা পরবর্তীতে আর অক্সিজেন ভেদ করে যেতে পারে না এবং পরবর্তীতে আর কোনো রিঅ্যাকশন করতে পারে না, তখন এই লেয়ারটা কিন্তু আসলে সেই কপার দণ্ডকে রক্ষা করে। এখন যদি আমরা বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি, কপার যখন বেশি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন আসলে কিউপ্রিক অক্সাইড তৈরি করে, এবং এটা যখন হচ্ছে কম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন এটা নরমালি হচ্ছে কিউপ্রাস অক্সাইড তৈরি করে, কিউপ্রাস অক্সাইড তৈরি করে। তাহলে এটি হচ্ছে কিউপ্রিক অক্সাইড, এটি হচ্ছে কিউপ্রাস অক্সাইড, বা আমরা এটাকে আরেকটা নামে রাখতে পারি যে কপার 2 অক্সাইড, এবং এটারে আমরা যে নামে রাখতে পারি সেটা হচ্ছে কপার 1 অক্সাইড। হ্যাঁ, আপনার যদি এই যে নামকরণ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, আমাদের প্লেলিস্টে কিন্তু নামকরণ একটি ভিডিও রয়েছে, অজৈব যৌগের যে নামকরণ, সেটা থেকে আপনি দেখে নিতে পারেন, সেটা কিন্তু খুব ইজি ভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে মৌমাছি যখন আমাদের শরীরে আসলে মানে কামড় দেয় বা আমরা বলি যে হুল ফুটায় দেয়, তখন আসলে কি ধরনের মানে সমস্যাটা হয় বা সেখানে আসলে কি প্রবেশ করানো হয়। নর্মালি আমাদের শরীরের মধ্যে ফর্মিক অ্যাসিড ঢুকিয়ে দেওয়া হয়, এবং এই ফর্মিক অ্যাসিডটা যখন আমাদের শরীরের মধ্যে ঢুকে তখন আমাদের শরীরের যে রিঅ্যাক্টিভ বা ডিফেন্স যে মেকানিজম রয়েছে সেই ডিফেন্স মেকানিজমের অন্তর্গত যে সেলগুলো রয়েছে, এই সেলগুলো এটাকে বহিরাগত হচ্ছে সাবস্ট্যান্স হিসেবে এটাকে আসলে আইডেন্টিফাই করে। যখন সে সেটাকে ফরেন পার্টিকেল হিসেবে আইডেন্টিফাই করে তখন কিন্তু সেখানে ইনফ্লামেশন হয় এবং সেখানে বিভিন্ন রিঅ্যাক্টিভ সেল চলে আসে এবং অনেক জ্বালাপোড়া করে নরমালি হচ্ছে, এবং এই ফর্মিক অ্যাসিডের কারণেও জ্বালাপোড়া করে। তো এখন যদি এই ফর্মিক অ্যাসিডকে আমরা যদি নিউট্রাল করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা সলভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ফর্মিক অ্যাসিড রয়েছে, যেহেতু মৌমাছি আমাদেরকে কামড় দিলে ফর্মিক অ্যাসিড ঢুকিয়ে দেয়, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে আমরা এখানে কি দিতে পারি, এখানে ক্যালসিয়াম অক্সাইড দিতে পারি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি। তো ক্যালসিয়াম অক্সাইড কিন্তু একটা হচ্ছে ক্ষারক, এটা কিন্তু একটি ক্ষারক। আমরা জানি যে ক্ষারক বিক্রিয়া করলে লবণ পানি তৈরি করে, তাহলে এটা হচ্ছে সেই ফর্মিক অ্যাসিড, এটা বিক্রিয়া করলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফরম্যাট তৈরি করবে। তাহলে ক্যালসিয়াম ফরম্যাটটা দেখতে কেমন হবে, অনেকটা এরকম হবে। ওকে, এখান থেকে যদি একটা হাইড্রোজেন যাবে তার মানে এটার কিন্তু আসলে যোজনী 1, তাহলে আমাদের এখানে ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, দুইটা যুক্ত হবে, এবং আরো যেটা তৈরি করবে সেটা হচ্ছে এখনো পানি তৈরি করবে। এখন আমরা যদি আরো বেশ কিছু রিঅ্যাকশন দেখি সেগুলো আসলে কেমন হবে, আমাদের শরীরে কিন্তু আরো বেশ কিছু রিঅ্যাকশন হয়। যেমন আমাদের শরীরে যখন আসলে গ্যাস্ট্রিকের পরিমাণ বেশি বেড়ে যায় তখন আসলে আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিডের মধ্যে আসলে কি থাকে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো অ্যান্টাসিডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে এবং হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। ওকে, এবং গ্যাস্ট্রিক যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে মানে আমাদের পেটের মধ্যে HCl এর পরিমাণ বেড়ে যায়। তো HCl এর পরিমাণ বেড়ে গেলে সেই HCl যেহেতু বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক করতেছে, এই HCl কে কিন্তু নিউট্রাল করতে হবে। তাহলে নিউট্রাল করলে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে অ্যান্টাসিডের মধ্যে যেহেতু এই দুটার মিশ্রণ থাকে তাহলে এটা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে, হ্যাঁ, এবং পানি তৈরি করবে। তাহলে পানি কয় অণু পানি তৈরি হবে, অক্সিজেন যেহেতু দুইটা রয়েছে 2 অণু পানি তৈরি করবে। ওকে, এবং পরটা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে, এবং এখানে হচ্ছে 3 অণু পানি তৈরি হবে, 3 অণু পানি তৈরি হবে। তাহলে এটা কি এই লবণ পানি তৈরি করলো না, এটা কিন্তু আসলে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে আমাদের শরীরের যে অ্যাসিডিটি সেটা কিন্তু আসলে নিউট্রাল করে দেওয়া হয়। বাস্তবে সংঘটিত আরো বেশ কিছু রিঅ্যাকশন রয়েছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন হচ্ছে 1 নম্বর হিসেবে সেগুলো বলতে পারি যে ক্ষতিকর যে বিক্রিয়াগুলো ছিল, তাহলে ক্ষতিকর বিক্রিয়ার মধ্যে 1 নম্বর আমরা বলতে পারি যে মরিচার বিক্রিয়া কিন্তু অলরেডি আমরা লিখেছি, সেখান থেকে আসলে মরিচার বিক্রিয়া। তাহলে মরিচা পড়লে এটাকে কি হবে, সেটাকে আসলে সেই মানে পদার্থটা ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু এই মরিচা থেকে রোধ করার জন্য সাধারণত তড়িৎ প্রলেপন বা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করে থাকি। এবং 2 নম্বর হিসেবে আমরা বলতে পারি এখান থেকে যে আমরা যখন অনেক সময় দেখেছি যে যেটা স্যাঁতসেঁতে জায়গা বা অনেকটা হচ্ছে যে ছাদের উপরে যখন হচ্ছে শ্যাওলা জমে তখন সেটা কিন্তু অনেক পিচ্ছিল হয়ে যায়, কারণ কি সেখানে আসলে ক্ষারীয় পদার্থের তৈরি হয় বা সেখানে যে ক্ষারীয় পদার্থ থাকে। এবং আপনি যখন এখানে সিলিকা দিয়ে দিবেন তখন কিন্তু এখানে যে লবণ পানির বিক্রিয়া, হ্যাঁ, লবণ পানির যে বিক্রিয়া, এখানে সল্ট তৈরি হবে, পানি তৈরি হবে, নিউট্রাল করে দেওয়া হয় বা প্রশমিত করা হয়, এবং পরবর্তীতে এই যে ক্ষারীয় অবস্থা, ছাদের যে ক্ষারীয় অবস্থা সেটা কিন্তু কেটে যায়। তাহলে আমরা সেখানে ক্ষারীয় অবস্থা কাটার জন্য কি দিলাম, সিলিকা দিলাম। ওকে, এবার 3 নম্বর বিক্রিয়া হিসেবে আমরা বলতে পারি যে নরমালি আমরা কিন্তু সুচ যে থাকে, যে সুচগুলো পাই, এই সুচগুলোকে
আমরা কিন্তু আসলে অনেক সময় নারকেল তেলের মধ্যে বা তেলের মধ্যে ডুবিয়ে রাখি। কারণটা কি, যখন আপনি সুচটাকে এভাবে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন তখন কিন্তু এখানে আসলে বায়ু প্রবেশ করতে পারবে না, এবং এই যে সুচটা ছিল এটার সাথে আসলে বিক্রিয়া করতে পারবে না, তখন সুচটা আসলে ভালো থাকে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার আলোচনা করব। আমরা এখন দেখব হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। রাসায়নিক বিক্রিয়ার হার, তো রাসায়নিক বিক্রিয়ার হার আসলে কাকে বলা হয় সে বিষয়টা একটু জেনে নেওয়া দরকার। তো এটা হচ্ছে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, মেনলি সেটাকে আসলে রাসায়নিক বিক্রিয়ার হার বলা হয়। অথবা আপনি এটাকে আলাদাভাবে সংজ্ঞায়িত করতে পারবেন যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হ্রাস পায় অথবা যে পরিমাণ হচ্ছে উৎপাদক বৃদ্ধি পায়, মেনলি সেটাকে আসলে রাসায়নিক বিক্রিয়ার হার বলা হয়। তাহলে আমি যদি এটাকে আসলে একটু উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে কেমন হবে। এমন করি যে এ বিক্রিয়া করে আসলে বি একটি উৎপাদ তৈরি করলো, এবং এখানে টি ইজ ইকুয়াল টু যখন 0 সেকেন্ড তখন এর পরিমাণ ছিল মনে করি 50 মোল। তাহলে 0 সেকেন্ড উৎপাদ তো 0 হবে, এটা হবে 0 মোল। এবং টি ইজ ইকুয়াল টু যখন আমি মনে করলাম যে এটা হচ্ছে 3 সেকেন্ড, তখন আমার যে উৎপাদটা তৈরি হলো তখন হচ্ছে যে এটা হচ্ছে 20 মোল। 20 মোল হচ্ছে বিক্রিয়ক থাকলো এবং উৎপাদে কনভার্ট হলো হচ্ছে 30 মোল। ওকে, তাহলে এখন এখান থেকে যদি আমি বিক্রিয়ার হার নির্ণয় করার চেষ্টা করি তাহলে একক সময়ে বিক্রিয়ক থেকে উৎপাদে যে পরিণত হলো, মানে নরমালি টি সেকেন্ডে এ বিক্রিয়ক যে বি উৎপাদে কনভার্ট হলো, বি উৎপাদে তৈরিত হলো, সেটা কত মোল, সেটা হচ্ছে প্রায় 30 মোল। ওকে, তাহলে আসলে একক সেকেন্ডে আসলে এ বিক্রিয়ক কতটুকু বি উৎপাদে রূপান্তরিত হলো সেটাই কিন্তু আমাদের কি, সেটাই কিন্তু আমাদের হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে 30 ডিভাইডেশন বাই কত হবে 3, তাহলে হচ্ছে 10 মোল। এটাই কিন্তু আমাদের হচ্ছে বিক্রিয়ার হার, যেটা আসলে 1 সেকেন্ডে হয়েছে। এখন এটাকে যদি আরেকটু আমি ডিটেইলে বলার চেষ্টা করি তাহলে সেটা কেমন হবে, মনে করি যে এই যে বিক্রিয়ক ছিল, এই বিক্রিয়ক হচ্ছে টি ইজ ইকুয়াল টু যখন 0 সেকেন্ড তখন এটার যে ঘনমাত্রা ছিল সেটা হচ্ছে C1, যে মোলার ঘনমাত্রা ছিল সেটা হচ্ছে C1, এবং টি ইজ ইকুয়াল টু যখন আমরা বললাম যে আসলে ডিটি অল্প সময় ব্যবধানে এটার যে ঘনমাত্রা হলো সেটা হচ্ছে C2। তাহলে বিক্রিয়কের পরিমাণ সময়ের সাথে সাথে হ্রাস পাবে এবং 0 সেকেন্ডে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ সবথেকে বেশি থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে C1 ইজ গ্রেটার দ্যান C2। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখান থেকে যে মানটা পাবো হচ্ছে সেটা হচ্ছে C2 মাইনাস হচ্ছে C1। তাহলে এখান থেকে যে পাওয়া যাবে সেটা নেগেটিভ মান পাওয়া যাবে না। তাহলে এটা অল্প সময়ে যেহেতু এটার মোলার ঘনমাত্রা চেঞ্জ হয়েছে, সো আমরা এটাকে বলে ডিসি। অতএব বলতে পারি আমরা হচ্ছে ডিটি সময়ে এ বিক্রিয়কের যে হ্রাস হয়েছে সেই হ্রাসটা কত ছিল, হ্রাসটা ছিল ডিসি পরিমাণ। অতএব একক সময়ে এ হ্রাস পেয়েছে কত, ডিসি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি এটা। এবং এখানে সি বলতে বোঝানো হচ্ছে মোলার ঘনমাত্রা, যেটার একক হচ্ছে মোল পার লিটার, টি দ্বারা আসলে সেকেন্ড বোঝানো হয়। তাহলে নরমালি এটার আসলে এককটা কি হবে, এর এককটা হবে মোল পার লিটার পার সেকেন্ড। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এবার যদি আমি বি উৎপাদের ক্ষেত্রে লক্ষ্য করি, এই যে বি উৎপাদ, তাহলে টি ইজ ইকুয়াল টু ছিল 0 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল টু যখন হচ্ছে ডিটি হয়, মানে 0 সেকেন্ড আসলে এটা মনে করি যে C1 ছিল, এবং ডিটি যখন সময় তখন এটার পরিমাণ ছিল C2। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, মানে C2 এর পরিমাণ বেশি। তাহলে আমরা C2 মাইনাস C1 ইজ ইকুয়াল টু যেটা পাই সেটা হচ্ছে ডিসি। তার মানে আমি যেটা বুঝাতে চেয়েছি এখানে C2 হচ্ছে গ্রেটার দ্যান ইজ C1। তাহলে ডিটি সময়ে উৎপাদের পরিমাণ হয় হচ্ছে ডিসি। অতএব একক সময়ে যে উৎপাদের পরিবর্তন সেটা হচ্ছে ডিসি ডিভাইড বাই হচ্ছে ডিটি। এবং এখান থেকে আমরা যে এককটা পেলাম, যে সি এর যে এককটা পেলাম সেটা হচ্ছে মোল পার লিটার, এবং টি এর একক হচ্ছে সেকেন্ড পার সেকেন্ড। এটা ছিল সেই আমাদের একক। এবার কথা হচ্ছে যে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হলাম যে সময়ের সাথে সাথে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ হচ্ছে হ্রাস পায় এবং উৎপাদের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পায়। এখন আমরা হচ্ছে বিক্রিয়ার হারের যে কয়েকটি গ্রাফ রয়েছে সেই গ্রাফগুলো একটু দেখার চেষ্টা করব। তো বিক্রিয়ার হারের আমরা দুইটা গ্রাফ দেখতে পাই, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে যে বিক্রিয়ার হার থাকে আমি এটারে হচ্ছে ওই অক্ষ বরাবর আমি এটারে ডিনোট করলাম ওয়াই অ্যাক্সিস, এবং এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি সময় দিই, তো প্রাথমিক অবস্থায় হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার বেশি থাকে। তার মানে হচ্ছে বিক্রিয়কগুলো বেশি পরিমাণে থাকে এবং উৎপাদের পরিমাণ হচ্ছে কম থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু উৎপাদের পরিমাণ কম রয়েছে, এটাও কিন্তু আস্তে আস্তে এটার কিন্তু বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।
এক পর্যায়ে কিন্তু এটা সাম্য অবস্থা উপনীত হয়, এটাকে বলা হয় হচ্ছে সাম্য অবস্থা। এটা কি নামে ডাকা হয়? সাম্য অবস্থা। এই গ্রাফটি যদি আমি হচ্ছে ঘনমাত্রার সাথে দেখানোর চেষ্টা করি তাহলে এটা কেমন হবে? তো আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ঘনমাত্রা রাখলাম এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি সময় রাখলাম, তাহলে এটা আসলে কেমন হবে? এটা হচ্ছে ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে, এটা বিক্রিয়ার হার পরিবর্তিত হচ্ছে। ওকে, তাহলে ঘনমাত্রা যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে এবং উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এমন একটা পর্যায়ে যাবে যেখানে বিক্রিয়ক এবং উৎপাদের আর ঘনমাত্রার পরিবর্তন হবে না। মেনলি সেই অবস্থাটাকে সাম্যাবস্থা বলে থাকি। তাহলে আমরা মনে করলাম যে এই থেকে এই বরাবর এটা হচ্ছে স্ট্রেট লাইন যেখানে আসলে ঘনমাত্রার আর পরিবর্তন হয়নি। তো আমরা বলতে পারি এই জায়গাতে এটা হচ্ছে সাম্যাবস্থায় রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে এই অবস্থা আসলে ঘনমাত্রা সমান ছিল, আস্তে আস্তে ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই দুইটা গ্রাফ কিন্তু আমাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে। এখন আমরা হচ্ছে যে লা শাতলিয়ার যে নীতি রয়েছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। লা শাতলিয়ার নীতি, তো লা শাতলিয়ার যে নীতি রয়েছে সেটা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনি দুইটা পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবেন। এক নম্বর হচ্ছে বিক্রিয়া হচ্ছে অবশ্যই সাম্যাবস্থায় রাখতে হবে, বিক্রিয়া সাম্যাবস্থায় রাখতে হবে। দুই নম্বর হচ্ছে এই সাম্যাবস্থা যদি থাকে সেক্ষেত্রে যদি আপনি তাপ, চাপ ও ঘনমাত্রার যে কোনো একটার পরিবর্তন করেন তাহলে এটার কিন্তু আসলে যে এটার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। তেমন আপনাকে যেটা বোঝানো হলো যে কোনো বিক্রিয়া যখন রাসায়নিক সাম্যাবস্থায় থাকে তখন সেখানে তাপ, চাপ ও ঘনমাত্রা যে কোনো একটির পরিবর্তন করলে সেটার ফলাফলকে সে প্রশমিত করে। মানে এটা যে অনুপাতে এটা পরিবর্তিত হবে সেই অনুপাতে বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হবে অথবা উৎপাদ বিক্রিয়কে কনভার্ট হবে এবং এটার ফলাফলকে সে প্রশমিত করবে। তাপ, চাপ এবং ঘনমাত্রার মাধ্যমে যদি আমি একটু দেখার চেষ্টা করি সেটা কেমন হবে? তো আমি প্রাথমিক অবস্থায় হচ্ছে তাপের বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে তাপের প্রভাব। তো আমি এখানে একটি রাসায়নিক বিক্রিয়া লিখলাম N2 3H2 এবং এটা যখন বিক্রিয়া করে তখন এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এখানে যে তাপ উৎপাদিত হয় সেটা হচ্ছে প্রায় -92 কিলোজুল পার মোল, মানে 1 মোলের জন্য এটা তাপ উৎপাদিত হয়। এই বিক্রিয়াটাকে আসলে তিন ভাবে লেখা যায়, এই তিনটা অবস্থায় আপনাকে জানতে হবে। তাহলে এটা কেমনে জানতে হবে একটু লক্ষ্য করুন তো। এটা আপনাকে যেভাবে জানতে হবে সেটা হচ্ছে N2 3H2, এটা আপনি লিখতে পারবেন হচ্ছে অ্যামোনিয়া। এই যে সমান আছে না, এটার বাইরে যদি আপনি এদিকে নিয়ে আসেন তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 92 কিলোজুল পার মোল। তাহলে এই বিক্রিয়া দিয়েও তাপ উৎপাদী বোঝানো হচ্ছিল, এই বিক্রিয়াটাও দিয়েও তাপ উৎপাদী বিক্রিয়া বোঝানো হচ্ছে। এটিকে আপনি আরেকটু পরিবর্তন করে লিখতে পারবেন, সেটা কি? N2 হাইড্রোজেন হচ্ছে 3 অণু হাইড্রোজেন এবং এখানে যে প্লাস 92 কিলোজুল রয়েছে এটাকে যখন আপনি আরো বামে নিয়ে আসবেন তখন এটা মাইনাস হয়ে যাবে, 92 কিলোজুল পার মোল এবং যে উৎপাদ রয়েছে সেটা হচ্ছে 2 অণু অ্যামোনিয়া। তা আপনি এই তিন ক্যাটাগরিতে এটা লিখতে পারেন। আপনাকে যে কোনো একভাবে দেওয়া হবে, এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো আসলে কারণ নেই। তাহলে এটাতে যদি আমি তাপের প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করি তো আমি প্রাথমিক অবস্থায় দিলাম হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপের প্রভাব এবং হচ্ছে তাপহারী যে বিক্রিয়া রয়েছে, তাপহারী বিক্রিয়া, সেখানে আসলে তাপহারী বিক্রিয়ায় যে তাপের প্রভাব রয়েছে সেটা একটু দেখবো। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন আপনি হচ্ছে তাপ দিবেন তখন আসলে নরমালি উৎপাদ যে থাকে সেই উৎপাদটা কমে যায় এবং তাপহারী বিক্রিয়ায় যখন আপনি হচ্ছে তাপ দিবেন মানে তাপ বাড়াবেন তখন সেই উৎপাদের পরিমাণ কিন্তু বেড়ে যায়, উৎপাদ বৃদ্ধি পায়। আসলে এমনটি হয় কেন এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে যে বিষয়টা আমরা বুঝতে পারবো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় নরমালি কিন্তু আসলে উৎপাদে তাপ উৎপাদিত হয়ে থাকে। এই যে উৎপাদ পেয়েছি আমরা হচ্ছে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার সাথে এই যে তাপটাও কিন্তু একটা উৎপাদ। তাহলে আপনি যখন তাপ উৎপাদী বিক্রিয়া আরো এক্সট্রা তাপ দিবেন তখন ওই তাপটা উৎপাদে গিয়ে কাজ করে এবং উৎপাদে গিয়ে কাজ করলে উৎপাদের পরিমাণ মানে ওখানে আসলে তাপের বাড়ার কারণে সেটার পরিমাণ বেড়ে যায় এবং সেটার পরিমাণ যখন বেড়ে যায় এটা রিভার্স করে, এই বিক্রিয়াটা রিভার্স করে আসলে পশ্চাৎমুখে চলে আসে। মানে এই যে অ্যামোনিয়াটা ভেঙে আসলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হবে। এটি যদি আমরা একটু তাপহারী বিক্রিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কেমন হবে? মনে করি নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে দুই অণু হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করে বা নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করে এবং এখানে যে ডেল এইচ এর মান সেটা হচ্ছে মানে এখানে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে 180 কিলোজুল পার মোল। তো এই ক্ষেত্রে কি হবে? এই তাপহারী বিক্রিয়ায় যখন তাপ দেওয়া হবে
মানে তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে নর্মালি আপনি যখন তাপ দিবেন তখন বিক্রিয়াটা হবে। তো তাপহারী বিক্রিয়া যখন তাপ দেওয়া হবে সেই তাপটা কিন্তু আসলে বিক্রিয়কে কাজ করে এবং এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তখন এটা হচ্ছে উৎপাদের পরিমাণ বাড়াই দেয়। আর উৎপাদের পরিমাণ বাড়াই দেয় এই জন্য তাপহারী বিক্রিয়া হচ্ছে তাপ যত বেশি দেওয়া হবে উৎপাদের পরিমাণ কিন্তু তত বেশি বাড়তে থাকবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন চাপের প্রভাব ব্যাখ্যা করব। তাহলে চাপের প্রভাব যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এই চাপের প্রভাব ব্যাখ্যার ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। দুইটা বিষয় কি? এক নম্বর বিষয় হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ, বিক্রিয়ক প্লাস উৎপাদ উভয়কে আপনার গ্যাসীয় হতে হবে, সবাইকে গ্যাসীয় হতে হবে এক নম্বর। দুই নম্বর কন্ডিশন হচ্ছে মোল সংখ্যার ইমব্যালেন্স হতে হবে, মোল সংখ্যার ইমব্যালেন্স হতে হবে। ওকে, তাহলে এটা যদি আমরা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা হবে। মনে করি এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি করলো। কি তৈরি করলো? নাইট্রিক অক্সাইড। তো এটা হচ্ছে গ্যাসীয়, এই বিক্রিয়কটা গ্যাসীয় এবং উৎপাদটাও গ্যাসীয়। তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে এই বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয়, আমাদের এক নম্বর শর্ত মেইনটেইন করেছে। এখন আমরা যদি আমাদের দুই নম্বর শর্তের দিকে লক্ষ্য করি যে মোল সংখ্যার ইমব্যালেন্স, তাহলে এখানে কি মোল সংখ্যার ইমব্যালেন্স রয়েছে একটু লক্ষ্য করি। এখানে হচ্ছে 1 মোল এবং এখানে 1 মোল, টোটাল 2 মোল এবং উৎপাদেও কিন্তু যে 2 মোল। আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে সামনে যেটা থাকে সেটাই কিন্তু তার মোল সংখ্যা। তাহলে সামনে কি রয়েছে? কোনো সংখ্যা রয়েছে? কিছু নাই, মানে 1 রয়েছে, সো 1 মোল। এবং এটার ক্ষেত্রে কি সামনে কিছু রয়েছে? কিছু নাই, মানে 1 রয়েছে, সো এটা হচ্ছে 1 মোল। তাহলে উভয় দিকে এদিকেও 2 মোল, এখানেও 2 মোল, তাহলে এখানে আসলে চাপের কোনো প্রভাব নেই। এবার আরেকটা বিষয় একটু লক্ষ্য করব, এখানে যদি আমরা আর একটা উদাহরণ দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আমি এখানে নাইট্রোজেন দিলাম এবং হচ্ছে হাইড্রোজেন দিলাম। তাহলে এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা জানি যেখান থেকে আসলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। ওকে, তো অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং এখানে ΔH এর যে মান সেটা আমাদের জানা রয়েছে, এটা হচ্ছে 92 কিলোজুল তৈরি হয় পার মোল। তো এখান থেকে এখানে যদি আমরা হচ্ছে চাপের প্রভাবের বিষয় লক্ষ্য করি, তাহলে আমরা দেখি, একটু লক্ষ্য করে দেখি, বিক্রিয়া এবং উৎপাদ উভয় গ্যাসীয় হতে হবে। আমরা জানি এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয় এবং এই উৎপাদও গ্যাসীয়। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে মেইনটেইন করেছে এবং দুই নম্বর শর্ত যেটা সেটা একটু লক্ষ্য করি যে মোল সংখ্যার ইমব্যালেন্স হতে হবে, মানে বিক্রিয়ক এবং উৎপাদে যে মোল সংখ্যা রয়েছে তার ভিন্নতা থাকতে হবে। আপনি একটা বিষয় লক্ষ্য করুন দেখি, এখানে এখানে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে 1 মোল এবং এখানে হচ্ছে 3 মোল। ওকে, উৎপাদে কত মোল? 2 মোল। ওকে, তাহলে এখানে টোটাল হচ্ছে 4 মোল, এখানে হচ্ছে 2 মোল। তাহলে এখানে কিন্তু আসলে চাপের প্রভাব রয়েছে। এবার আপনাকে বুঝতে হবে যে চাপের প্রভাবটা আসলে কি রকম রয়েছে। আপনি চাপ দিলে বিক্রিয়কগুলো উৎপাদে কনভার্ট হবে নাকি উৎপাদরা বিক্রিয়কে কনভার্ট হবে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যেখানে মোল সংখ্যা বেশি থাকে আপনি চাপ দিলে সেই চাপটা ওখানে কার্যকরী হয়। তাহলে এখানে যেহেতু বিক্রিয়কে মোল সংখ্যা বেশি রয়েছে, তাহলে আপনি যখন চাপটা প্রয়োগ করবে তখন এটা বিক্রিয়কে কাজ করবে। বিক্রিয়কে কাজ করলে বিক্রিয়কগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে কনভার্ট হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। সো এখানে চাপ দিলে চাপের প্রভাবটা পজিটিভ। এখন আমরা হচ্ছে ঘনমাত্রার যে প্রভাবের বিষয়টা সেটা একটু লক্ষ্য করি। ঘনমাত্রার বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, মনে করি নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো। ওকে, এবং এখানে ΔH এর মান আমরা জানি যে -92 কিলোজুল পার মোল। ওকে, তো প্রাথমিক অবস্থায় মনে করি যে এটার ঘনমাত্রা বেশি রয়েছে। তাহলে এটার যদি ঘনমাত্রা বেশি থাকে তাহলে এরা বিক্রিয়া করে উৎপাদে কনভার্ট হবে এবং সময়ের ব্যবধানে যখন উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে তখন এটা আসলে যদি আপনি এই ঘনমাত্রাটা উৎপাদটাকে যদি আপনি না সরান তাহলে উৎপাদগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে আবার বিক্রিয়াকে কনভার্ট হবে। সো বেশি উৎপাদ তৈরি হওয়ার সময় উৎপাদটাকে আমাদের বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিতে হবে, তাহলে আমাদের কিন্তু উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।